শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। ভাষা শেখার ব্যাপারটা শুনলেই অনেক সময় ভীষণ একঘেয়ে আর ক্লান্তিকর মনে হতে পারে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা সোর্স ম্যাটেরিয়াল বা উৎস নিয়ে কথা বলবো যা পুরো ধারণাটাই পাল্টে দেবে। ভাবুন তো, একটা সাধারণ সকালের নাস্তা কিভাবে একটা ইংলিশ মাস্টার ক্লাসে পরিণত হতে পারে। ফাইন্ডিং ডনি নামের এই গল্পটি শুধু একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের গল্প নয়, বরং এটি ইংরেজি ভাষা আয়ত্ত করার একটা অত্যন্ত সুপরিকল্পিত এবং শক্তিশালী হাতিয়ার। তো চলুন দেখি এর পেছনের ম্যাজিকটা আসলে কি। আরেকটু গভীরে যাওয়া যাক। মানে ধরুন, সকালের নাস্তা করতে বসেছেন আর হঠাৎ দেখলেন আপনার খাবারটা নড়াচড়া করছে। অদ্ভুত, তাই না? এই চমকে দেওয়া ঘটনাই কিন্তু আমাদের আজকের এই গল্পের সূচনা করে। গল্পটা শুরুতেই এর শিক্ষণীয় দিকটা পুরোপুরি ফাঁস করে দেয় না, বরং মনে একটা তীব্র কৌতূহল তৈরি করে। যখন অতি সাধারণ কোনো জিনিস একটু অস্বাভাবিক আচরণ করে, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই সেখানে পুরো মনোযোগ দিয়ে বসে। আর ভাষা শেখার ক্ষেত্রে এই মনোযোগ ধরে রাখাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পর্ব ১, অপ্রত্যাশিত অতিথি। তো গল্পটা শুরু হয় একদম আমাদের দৈনন্দিন সাধারণ জীবনের মতোই। প্রথমে সকালের নাস্তার জন্য কয়েকটা বার্গার ডেলিভারি এলো। এরপর ডেভিড হঠাৎ খেয়াল করল, আরে, একটা বার্গার যেন নড়ছে। আর ঠিক ৩ নম্বর ধাপে সেখান থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা সামুদ্রিক কচ্ছপ। জাস্ট ভাবা যায়। আর মজার ব্যাপার হলো, এই পুরো ঘটনা প্রবাহর মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবেই ঘরের আর খাবারের সাধারণ ইংরেজি শব্দগুলোও চলে আসে। এটা কোনো টেক্সট বইয়ের বোরিং তালিকা নয়, বরং আমাদের খুব পরিচিত একটা পরিবেশে নতুন ভাষা শেখার দারুণ একটা কার্যকরী কৌশল। এখন এই অপ্রত্যাশিত ঘটনায় পরিবারের সদস্যদের রিয়াকশনগুলো একটু খেয়াল করা যাক। পিটার আর আন্না তো পুরোই হতবাক, মানে যাকে বলে শকড। অন্যদিকে এমা আর ডেভিড বেশ বিভ্রান্ত বা কনফিউজড। এই যে আলাদা আলাদা ইমোশন, এগুলো কিন্তু খুব চমৎকারভাবে A2 লেভেলের ইংরেজি শব্দগুলো শেখায়। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, যখন একটা নির্দিষ্ট আর মজার পরিস্থিতির সাথে এই আবেগের শব্দগুলো যুক্ত হয়, তখন সেগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকারই পড়ে না, বরং এমনিতেই মাথায় গেঁথে যায়। পর্ব ২, একটি অস্থায়ী বাসস্থান তৈরি করা। এরপর পরিবারটি সিদ্ধান্ত নিল যে তারা কচ্ছপটার যত্ন নেবে। আর পিটার ওর একটা মিষ্টি নামও দিল, ডনি। এই নাম দেওয়ার ফলেই কিন্তু একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে গেল। আর ঠিক এখান থেকেই আমাদের শেখার ফোকাসটাও দৈনন্দিন শব্দ থেকে ঘুরে গিয়ে পরিবেশ সম্পর্কিত শব্দভাণ্ডারের দিকে চলে যায়। যেমন ধরুন, স্যান্ড বা বালি, শ্যালো ওয়াটার মানে অগভীর পানি, ওয়ার্ম লাইট বা উষ্ণ আলো, প্লেট, উইন্ডো এবং ট্রে। ডনির জন্য একটা অস্থায়ী ঘর বানানোর সময় এই অতি প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলো গল্পের সাথে একেবারে নিখুঁতভাবে মিশে যায়। এই শব্দগুলো আমাদের চারপাশেই থাকে, কিন্তু ভিজুয়াল মেমোরির সাহায্যে এগুলো শেখার এই কৌশলটা সত্যি অসাধারণ। পর্ব ৩, বিপদ এবং নিখোঁজ হওয়া। যে কোনো ভালো গল্পেই তো একটু সাসপেন্স বা টান টান উত্তেজনা থাকা চাই, ঠিক কিনা? ডনির নিখোঁজ হওয়ার ঘটনাটা রীতিমতো নাটকীয়। প্রথমে একটা ক্ষুধার্ত সিগাল পাখি ডনিকে ফলো করতে শুরু করে। তারপর হঠাৎ ডনি গায়েব। পুরো পরিবার পাগলের মতো ওকে সব জায়গায় খুঁজতে থাকে। শেষমেশ ডনিকে পাওয়া যায় অদ্ভুত আর অগোছালো একটা ঘরে। এই যে একটা সাসপেন্স তৈরি হলো, এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ফলো করা, খোঁজা বা নিখোঁজ হওয়ার মতো অ্যাকশন ওয়ার্ড আর স্থান সম্পর্কিত নতুন নতুন শব্দ শিখে ফেলি। এই গভীর আগ্রহটাই আসলে পুরোটা সময় আমাদের মনোযোগ স্ক্রিনে ধরে রাখে। আর এখানকার মূল পয়েন্টটাই হলো ইমোশন। ডনিকে হারিয়ে পিটার একদম ভেঙে পড়েছিল, যাকে ইংরেজিতে বলে হার্ট ব্রোকেন। এই চরম আবেগময় মুহূর্তটা ভাষা শিক্ষাকে শুধু সাধারণ বিস্ময়ের বাইরে নিয়ে যায়। এটা মূলত দুশ্চিন্তা, রক্ষা করার প্রবণতা আর গভীর বিষণ্ণতার মতো অনুভূতির সাথে যুক্ত শব্দগুলো শেখাতে সাহায্য করে। যখন আমরা পিটারের এই কষ্টটা ফিল করি, তখন হার্ট ব্রোকেন শব্দটা আমাদের স্মৃতিতে একেবারে চিরস্থায়ী হয়ে যায়। পর্ব ৪, উদ্ধার এবং মুক্তি দেওয়া। অবশেষে গল্পটা একটা চমৎকার আর স্বস্তিদায়ক পরিণতির দিকে মোড় নেয়। এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন পরিবেশের দারুণ একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখানো হয়েছে। একদিকে ওই অদ্ভুত অগোছালো ঘরটা, যেখানে রয়েছে একজন অপ্রত্যাশিত সঙ্গী, আর অন্যদিকে সেই বিশাল উন্মুক্ত সমুদ্র সৈকত, যেটা আসলে ডনির আসল ঠিকানা। এই বৈপরীত্যের মাধ্যমেই কিন্তু আমরা দুটো ভিন্ন পরিবেশকে ইংরেজিতে বর্ণনা করতে শিখি। সেই সাথে কোথাও নিজের বলে মনে হওয়া বা বিলঙ্গিংয়ের ধারণাটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে এখানে। ঠিক জায়গায় ফিরে গেলে যে সবকিছু অবশ্য স্বাভাবিক হয়ে যায়, সেই বোধটাই এখানকার সবচেয়ে বড় লেসেন। আর এই গল্পের একদম চূড়ান্ত পর্বে এসে আমরা প্রাণী আর উদ্ধার কাজের সাথে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেলি। যেমন সি টার্টল, সি গাল, ওশন বা মহাসাগর, বিচ, রেস্কিউ, কেজ বা খাঁচা এবং শ্যাল বা খোলস।
গল্পের ক্লাইম্যাক্সের উত্তেজনার সাথে এই শব্দগুলো এমনভাবে জড়িয়ে থাকে যে এগুলো চাইলেও সহজে ভোলা সম্ভব নয়। দীর্ঘ সময়ের জন্য শব্দ মনে রাখার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? পর্ব ৫ গল্প বলার মাধ্যমে শেখা। এতক্ষণ তো গল্পের ভেতরের কথা হলো, এবার একটু পেছনের কৌশলটা নিয়ে কথা বলা যাক। এখানে মূলত শ্যাডোয়িং নামের একটা অসাধারণ ল্যাঙ্গুয়েজ লার্নিং টেকনিক ব্যবহার করা হয়েছে। শ্যাডোয়িং হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি অডিওতে ঠিক যেভাবে কোনো কিছু শুনবেন ঠিক সেভাবেই সেটা উচ্চারণ করে রিপিট করবেন। এর ফলে উচ্চারণ আর কথা বলার রিদম দুটোই দারুণ ইমপ্রুভ করে। ডনির এই গল্পের পেছনের আসল সিক্রেটটাই হলো এর পেসিং বা গতি। গল্পটা এতটাই ধীর আর স্পষ্ট লয়ে বলা হয়েছে যে কেউ খুব সহজেই অডিওর সাথে সাথে উচ্চারণ করে এই শ্যাডোয়িং পদ্ধতির প্র্যাকটিস করতে পারবে। 15,43,391। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। মাত্র 2 সপ্তাহের মধ্যে মূল গল্পটির ভিউ বা দর্শক সংখ্যা ছিল এটি। একবার ভাবুন, একটা আনন্দদায়ক পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প দিয়ে ইংরেজি শেখানোর এই পদ্ধতিটা কতটা পাওয়ারফুল। এই বিশাল সংখ্যাটাই প্রমাণ করে যে আমরা মানুষরা যখন কোনো কিছু সত্যিকার অর্থে উপভোগ করি তখন সেখান থেকেই আমরা সবচেয়ে বেশি আর সবচেয়ে দ্রুত শিখতে পারি। পরিশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। ভাবুন তো, একটা ছোট্ট প্রাণীকে উদ্ধার করে তাকে প্রকৃতির বুকে ফিরিয়ে দেওয়ার মতো এই যে একটা হৃদয়গ্রাহী ব্যাপার, এটা কিভাবে কোনো নতুন ভাষা আমাদের স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে রাখতে সাহায্য করে। সহমর্মিতা, গল্প বলার ধরন আর মানুষের মেমোরির মধ্যে যে গভীর একটা সম্পর্ক আছে, ডনের গল্পটা আমাদের সেটাই নতুন করে ভাবতে শেখায়। এটা বুঝিয়ে দেয় যে ভাষা শেখাটা শুধুই ব্যাকরণ মুখস্থ করা নয়, বরং অনুভূতির সাথে একাত্ম হওয়ার এক দারুণ জার্নি। আর মানুষ কিভাবে সবচেয়ে ভালোভাবে শেখে সেই বিষয়ে আরও গভীরভাবে জানার একটা পথও খুলে দেয়। আমাদের আজকের বিশ্লেষণ